16 মাসেও চালু হয়নি সিলেট জেলা হাসপাতাল। হস্তান্তর নিয়ে স্বাস্থ্য ও গণপূর্ত বিভাগের পাল্টাপাল্টি অভিযোগ। কার্যক্রম শুরু হলে চাপ কমবে ওসমানী মেডিকেলের ওপর। চা মৌসুমের শুরুতে খরা, পরে অতিবৃষ্টি। মৌলভীবাজারের বাগানগুলোতে আগের বছরের তুলনায় 51 লাখ কেজি কম উৎপাদন। মান নষ্ট হওয়ায় নিলামে প্রত্যাশিত দাম না পেয়ে হতাশ মালিকরা। ময়মনসিংহ জারিয়া রুটে লোকাল ট্রেনে ডাকাতি, ছিনতাই আতঙ্ক। ধীর গতির কারণেই বেড়েছে অপরাধের সুযোগ। আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেয়ার তাগিদ যাত্রীদের। এবং সুনামগঞ্জে 2 সিএনজি রিফুয়েলিং স্টেশনের একটি 1.5 মাস ধরে বন্ধ, আরেকটিতে যানবাহনের চাপ। গ্যাস নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। শিগগিরই জ্বালানি সরবরাহের আশ্বাস। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছি সপ্তাহে 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ। সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। নির্মাণের 16 মাসেও আমলাতান্ত্রিক জটিলতায় হস্তান্তর হয়নি সিলেট 250 শয্যার জেলা হাসপাতাল। এ নিয়ে ক্ষুব্ধ সেবা প্রত্যাশীরা। পাল্টাপাল্টি অভিযোগ স্বাস্থ্য ও গণপূর্ত বিভাগের। হাসপাতালটির কার্যক্রম শুরু হলে ওসমানী মেডিকেলের ওপর চাপ অনেক কমবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নওশাদ আহমদ চৌধুরীর ছবিতে অপু বণিকের রিপোর্ট। 2020 সালের জানুয়ারিতে 6.98 একর জমির ওপর শুরু হয় 250 শয্যার সিলেট জেলা হাসপাতালের নির্মাণ কাজ। 2023 সালের মে মাসে কাজ শেষ হলেও এখনও শুরু হয়নি হাসপাতালের কার্যক্রম। হাসপাতালটিতে রয়েছে 19 শয্যার আইসিইউ, 9 শয্যার সিসিইউ এবং 40টি ক্যাবিন সহ অত্যাধুনিক সব সুযোগ সুবিধা। সহজেই মিলবে নানা বিভিন্ন পরীক্ষার সুযোগ। তবে স্বাস্থ্য বিভাগের দাবি, নির্মাণের 16 মাসেও ভবনটি স্বাস্থ্য বিভাগের কাছে বুঝিয়ে দেয়নি গণপূর্ত বিভাগ। এমনকি তত্ত্বাবধায়ক নিয়োগের তাগিদ দেয়া হলেও বিভাগের কেউ আমলে নেয়নি। তো প্রথমেই যখন কাজটা ওনার পিডব্লিউডি যখন শুরু করে, তখন আসলে আমাদের সাথে কোনো সমন্বয় ছিল না। এখানেই সমস্যাটা হয়ে গেছে। এখন মন্ত্রণালয় যদি আমাদেরকে দেয় তাহলে আমরা সেটা অবশ্যই সাদরে নিয়ে নেব। এ নিয়ে পাল্টা অভিযোগ গণপূর্ত বিভাগের। হাসপাতাল হস্তান্তরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিলেও জবাব আসেনি বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। আমরা হস্তান্তরের জন্য পত্রালাপ করেছিলাম। ইতিমধ্যে আমরা পত্র প্রেরণ করেছি স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর। তো ওনারা এখন পর্যন্ত কোনো জবাব আমাদেরকে দেননি। এখনো হাসপাতালটি চালু না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন জেলাবাসী। জনগণের ট্যাক্সের টাকায় হয়েছে, সরকারের অনুদানে হয়েছে, এটা যথাযথ সময় যাতে সার্ভিসটা জনগণ পায়। এই হাসপাতালটি অতি শীঘ্রই চালু করা হয় যাতে সিলেটবাসীর দুর্ভোগ কমে। শিগগিরই হাসপাতালটির কার্যক্রম শুরু হলে ওসমানী মেডিকেলের উপর চাপ অনেক কমবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। 24 সালে 18 আগস্ট আমাদেরকে প্রস্তাবটা আসছে। আমাদের কাছে আসার পর আমরা এটা কাগজপত্র ঠিক থাকে সেটা জনপ্রশাসনে পাঠাই। সম্মতি হলে তারপর আবার অস্থির সম্মতি হলে মন্ত্রী পরিষদ ক্যাবিনেটে যাবে। সেখান থেকে আসলে নন ক্যাডারের পদগুলো সৃজন হয়ে যাবে, আর ক্যাডারের জন্য আবার প্রধান উপদেষ্টার কাছে পাঠাবো। একজন নির্দিষ্ট অথরিটি তৈরি করে সরকার যদি দিয়ে দেন যে তার হাতে হাসপাতালটার দায়িত্ব দেওয়ার পরেই কিন্তু এই কাজগুলো আরো গতিশীল করতে হবে বলে আমি মনে করি। সিলেট জেলা হাসপাতাল নির্মাণে ব্যয় হয়েছে 87 কোটি টাকা। দ্রুত কর্মকর্তা পদায়নের মাধ্যমে সেবা কার্যক্রম চালুর দাবি সিলেটবাসীর। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। আর ভরা মৌসুমে অতিবৃষ্টির প্রভাব মৌলভীবাজারের চা বাগানে। গেল বছরের চেয়ে 51,70,000 কেজি চা কম উৎপাদন হয়েছে। গুণগত মান নষ্ট হওয়ায় নিলামের সঠিক দাম পাচ্ছেন না বাগান মালিকরা। এ শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতার দাবি ব্যবসায়ীদের। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। চলতি বছরের শুষ্ক মৌসুমের শুরু থেকেই তীব্র খরা ছিল মৌলভীবাজারে। এতে চা বাগানের ঠিক মতো গজায়নি পাতা। সবাই তখন অপেক্ষা করছিল বৃষ্টির। তবে বর্ষা মৌসুমে বাঁধে আরেক বিপত্তি। মে থেকে জুলাই মাসে কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় উৎপাদনে ভাটা পড়ে। প্রতিকূল আবহাওয়ার কচিপাতা সংকটে ভরা মৌসুমেও অনেক কারখানা বন্ধ হয়ে যায়। চা বোর্ডের তথ্য মতে চলতি বছরের আগস্ট সেপ্টেম্বর মাসে এ পর্যন্ত 4,95,30,000 কেজি চা উৎপাদিত হয়। অথচ গেল বছর এ সময়ে উৎপাদন ছিল 5,47,00,000 কেজি চা। সংশ্লিষ্টরা বলছেন, চায়ের গুণগত মান নষ্ট হওয়ায় বাগান মালিকরা নিলামে সঠিক দাম পাচ্ছেন না। ক্ষতিগ্রস্ত হচ্ছেন শ্রমিকরাও। পাতাও মিলে না বাগানে, এমনি সব জিনিসের এই দাম, আমরা এমনি হাজিরি পয়সা হয় না, আমরা খুব অভাবে আছি। রোদের কারণে, পোকামাকড় কারণে
চায়ের অনেক পোকা খেয়েছে, অনেক চা পাতা কি কম হয়েছে, আমাদেরও হাজিরি হয় না। যে চাগুলো উৎপাদন হচ্ছে এই পাতাগুলো দিয়ে আমাদের চা বাজারজাত করানো সম্ভব হচ্ছে না। চা শিল্পকে টিকিয়ে রাখতে সরকারের সার্বিক সহযোগিতার দাবি ব্যবসায়ীদের। অতি খরাতে চায়ের গুণগত মান কমে যায়, অতি বৃষ্টিতেও কমে যায়। চায়ের জন্য যেরকম আবহাওয়ার প্রয়োজন এই বছর সেরকম আবহাওয়া ছিল না। চা বাগানগুলোকে টিকিয়ে রাখতে হয়, তাহলে চা বাগানকে সরকারের পক্ষ থেকে ফাইন্যান্স করা আমার মনে হয় অতি আবশ্যক হয়ে পড়েছে। সারা বাংলাদেশে প্রায় 5 মিলিয়ন চায়ের ঘাটতি রয়েছে, যা এই 2-3 মাসে কোনোভাবেই পূরণ করা সম্ভব হবে না। সরকার যদি আমাদের চা বাগানের সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে আসেন, তাহলে হয়তো বাগান মালিকরা একটু উপকৃত হবেন। চা বোর্ডের তথ্য মতে চলতি বছর চায়ের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 10 কোটি 80 লাখ কেজি। সময় সংবাদ, মৌলভীবাজার। চা শিল্প নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে সিলেটের লাক্কাতুরা চা বাগানে আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সম্পূর্ণ প্রকৃতি নির্ভর এই চা শিল্পের ইতিহাসে 170 বছর ইতিহাসে গতবার 10 কোটি 30 লাখ চা উৎপাদন হয়েছে। এটি হচ্ছে গিয়ে 170 বছর ইতিহাসের সর্বোচ্চ। কিন্তু এই মৌসুমে অর্থাৎ 2024 মৌসুমের প্রথম দিকে খরা এবং অতিবৃষ্টির কারণে চা উৎপাদন প্রায় এখন পর্যন্ত যে পরিস্থিতি তা প্রায় অর্ধ কোটিরও বেশি কেজি, অর্ধ কোটি কেজির মতন পিছিয়ে আছে। এই পরিস্থিতিতে কি করা উচিত সেই ব্যাপারে কথা বলার জন্য আমাদের সাথে সংযুক্ত হয়েছেন চা টি প্লান্টার এবং দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রের পরিচালক এবং বাংলাদেশ চা বোর্ডের সেলস কোঅর্ডিনেশন কমিটির মেম্বার জনাব SMN ইসলাম মুনির ভাই, আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমাকে বলবেন, একবারে প্রকৃতি নির্ভর আপনাদের এই চা শিল্প, এই চা শিল্পে একবার উৎপাদন বেশি হয় আর একবার কম হচ্ছে। এবার এখনো দেখা যাচ্ছে প্রায় অর্ধ কোটি কেজির মতো চা উৎপাদন পিছিয়ে আছে। এই পরিস্থিতিতে কি করা উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে একটি সময় উপযোগী একটি সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমি আগে প্রথমে বলছি যে গত বছর আপনি জানেন যে হাইয়েস্ট আমাদের রেকর্ড পরিমাণ চা উৎপাদন হয়েছিল আমাদের দেশে। এই বছর সিজনের প্রথম দিকেই আমরা খরার কবলে পড়ে যাই, যে কারণে আমাদের লক্ষ্যমাত্রা যে নির্ধারণ করেছে বাংলাদেশ চা বোর্ড সেটি ফুলফিল হবে কিনা এখনো আমরা এই ব্যাপারে সন্দিহান। সেটির দুটি কারণ, একটি আমি আগেই বলছি যে খরা অর্থাৎ প্রকৃতি নির্ভর, সেই প্রকৃতি নির্ভরতা থেকে যদি আমাদেরকে সরিয়ে আসতে হয় তাহলে গভর্নমেন্ট, আমি মনে করি যে ইরিগেশন সেট, প্রতিটি গার্ডেনে সরকার ইচ্ছা করলে ইরিগেশন সেট দিয়ে বা ইরিগেশন সেটের পরিবর্তে টাকা দিয়ে লোন হিসেবে আমি মনে করি প্রতিটি বাগানকে সহযোগিতা করতে পারে। আপনি জানেন বাংলাদেশের যে পরিমাণ টি কোম্পানিগুলো রয়েছে এর মধ্যে প্রপার্টরশিপ বা কিছু রুগ্ন কোম্পানি রয়েছে, সেগুলিকে যদি আর্থিক সহায়তা গভর্নমেন্ট দিয়ে দেয় তাহলে আমি মনে করি এই শিল্পটি বেঁচে যাবে। কারণ আমাদের এই সারা বাংলাদেশে যে 10 কোটি কেজি বা এর চেয়ে উপরে যদি আমরা প্রোডাকশন করতে পারি তাহলে আমাদের জাতীয় রাজস্বে আমরা মনে করি এই যে চা শিল্প একটি বিরাট ভূমিকা পালন করতে পারে। এছাড়া আরেকটি জিনিস মনে করতে হবে যে আমাদের যে চা শ্রমিক আছে এবং যত স্টেক হোল্ডার আছে সবাইকে যদি আমরা একটা স্ট্রং ম্যানেজমেন্টের মাধ্যমে কর্ম আদায় করে ভালো মানের চা উৎপাদন করতে পারি তাহলে আমরা কিন্তু এক্সপোর্ট যে মার্কেটটা সেটাকে দখল করতে পারবো। সেক্ষেত্রে সরকার তো কৃষি ব্যাংকের মাধ্যমে বা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে স্বল্প সুদে আপনাদেরকে লোন দিয়ে থাকে, সেই লোনটি শেষ সুবিধার আওতায় আনা হয় না, হচ্ছে না কেন? যে পরিমাণ আপনি জানেন যে পরিমাণ লোন আমাদেরকে দিয়ে থাকে সেটা প্রোডাকশন ক্ষেত্রেই সেটা খরচ হয়ে যায়। সেই জন্য আমি মনে করি বরাদ্দর পরিমাণ যদি বৃদ্ধি করা হয় তাহলে সেখান থেকে একটা অংশ ইরিগেশন সেক্টরে কাজে লাগাতে পারবে বাগান মালিকরা। এছাড়া সবচেয়ে বড় হচ্ছে চায়ের মার্কেট। সেই চায়ের মার্কেটটা যদি আমরা আপ করতে চাই, ভালো মানের চা আমরা তৈরি করতে হবে। এবং ইতিমধ্যে আপনি জানেন যে পাকিস্তান থেকেও আমাদের দেশে অনেক চা
ওরা ইম্পোর্ট করতে চাচ্ছে। তো আমরা যদি ভালো মানের চা পাকিস্তান, রাশিয়া, মিডল ইস্ট বিশেষ করে এই সব দেশে যদি আমরা এক্সপোর্টটা ভালো করতে পারি, হ্যাঁ, তাহলে আমরা কিন্তু আসলে চা শিল্পটাকে টিকাতে পারবো। কারণ আপনারা অনেক সময় অভিযোগ করে থাকেন যে ভারত থেকে নিম্নমানের চা বাংলাদেশে অবৈধ পথে প্রবেশ করছে। আমরা দেখেছি বিজিবি বা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বা সীমান্ত থেকে এই ধরনের চা জব্দ করে থাকে বিভিন্ন সময়। সেক্ষেত্রে নিম্নমানের চা বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে কি করা উচিত বলে আপনি মনে করেন? এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি মনে করি বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তারা সেই বর্ডারটাকে স্ট্রংলি প্রোটেক্ট করতে হবে। অর্থাৎ কোনো ক্রমেই যাতে 1 কেজি চাও আমাদের দেশে ইন না করতে পারে, সেই জন্য বিজেপি আমাদের আছে, এছাড়া পুলিশ বাহিনী, বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থা যারা আছে সবাইকে একযুগে একে অন্যের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। আদারওয়াইজ আমাদের শিল্পটি হুমকির মুখে পড়ে যাবে। সেক্ষেত্রে 2টি পাতা 1টি কুড়ি তোলার নিয়ম রয়েছে বাগান থেকে। সেক্ষেত্রে কিছু কিছু বাগান, বিশেষ করে পঞ্চগড় বা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় কাঁচি বা বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করে থাকে। সেক্ষেত্রে চার মান কমে যাচ্ছে বলে অভিযোগ করছে বিভিন্ন ক্ষেত্রে। সেই ক্ষেত্রে এই অবস্থা থেকে মুক্তির জন্য কি করা উচিত বা এটা প্রতিরোধ করার ব্যাপারে কি করা উচিত বলে আপনি মনে করেন? অবশ্যই আমি কেন সবাই বলবে যারা চায়ের সাথে সংশ্লিষ্ট যে সেখানে হ্যান্ড প্লাকিং এর কোনো বিকল্প নেই। উত্তরবঙ্গে অথবা আমাদের এই নর্দার্ন এরিয়ায় তো আপনি দেখবেন যে অনেকেই কাঁচির ব্যবহার করে। সুতরাং চা প্লাকিং এ যদি হ্যান্ড প্লাকিং না করে তাহলে আমরা যেটা বাঞ্জিপাতি বলি সেই বাঞ্জিপাতিটা বেশি চলে আসে, আমাদের চায়ের গুণগত মান নিম্নে চলে যায়। সুতরাং নিম্নে চলে গেলেই সেটা একটা আনসোল্ড দেখবেন অকশনে প্রায়ই নিম্ন মানের চা আনসোল্ড থাকে। সেখানে গভর্নমেন্ট যেমন রাজস্ব হারাচ্ছে, চা বাগান মালিকরাও কিন্তু তাদের বাগান চালাতে হিমশিম খাচ্ছে। আপনি জানেন যে কস্ট অফ প্রোডাকশন সিইপি যেটা বলি সেটা ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে। সুতরাং সেখান থেকে আমি মনে করি কোয়ালিটির সবচেয়ে বড় হচ্ছে, অর্থাৎ ভালো যদি গ্রিন লিপ হয় ভালো চা হবে, ভালো প্রাইস পাবেন আপনি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। শুনছিলেন বাংলাদেশের অন্যতম সবচাইতে বড় একটি শিল্প, চা শিল্পের 170 বছর ইতিহাসে সর্বোচ্চ উৎপাদন হয়েছে এবং প্রকৃতি নির্ভর এই চা শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য বিভিন্ন পরামর্শ দিয়েছেন সৈয়দ মনির। মোটামুটি এই ছিল চা শিল্প নিয়ে বিভিন্ন সমস্যা এবং সমাধান নিয়ে বিভিন্ন কথা। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। বিভাগীয় সময় আরও থাকছে। অপরিকল্পিত সেতু এখন গলার কাটা, নিচু করে নির্মাণ করায় নৌকার ধাক্কায় ক্ষতিগ্রস্ত পিলার। মাঝারি ও ভারী যান চলাচল বন্ধ নেত্রকোনার ধনাইখালী নদীর ব্রিজে। বারবার ডাকাতের কবলে পড়ায় নেত্রকোনার জারিয়াগামী লোকাল ট্রেন যাত্রীদের কাছে আতঙ্কের নাম। ট্রেনের ধীরগতির কারণেই কেওয়াটখালী এলাকায় হচ্ছে ডাকাতি ছিনতাই। আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার আহ্বান যাত্রী ও এলাকাবাসীর। হোসেন আলীর ছবিতে উবাইদুল হকের রিপোর্ট। প্রতিদিন সকাল 6:30টায় ময়মনসিংহ থেকে নেত্রকোনার জারিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায় একটি লোকাল ট্রেন। গত 18 সেপ্টেম্বর ময়মনসিংহ নগরের কেওয়াটখালী এলাকায় পৌঁছালে ডাকাতের কবলে পড়ে ট্রেনটি। অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে মালামাল লুট করে চলন্ত ট্রেন থেকে নেমে যায় তারা। এর আগে 1 সেপ্টেম্বরও ঘটে একই ঘটনা। যাত্রী ও এলাকাবাসী জানান, রেলপথের কেওয়াটখালী এলাকায় চলন্ত ট্রেনে ভোর ও রাতে ডাকাতি হচ্ছে অনেক দিন ধরেই। আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেয়ার আহ্বান তাদের। অনেক সময় তো মাইল দূর করে টাকা পয়সা নেগা, মোবাইল নেগা, স্টেশনেই থাকে সাথে ঘুরে যায়। গিয়ে যখন ট্রেনটা স্লো করবো তখন আপনার টাকা বা মোবাইল কাপড় মাইলে লামিয়া করবো। গাঞ্জা মাঞ্জা খায় ট্রেনে এলে এত বাড়ি মেরে মোবাইল রেখে তো পুলিশ যদি ঠিক মতো নাই তো তাহলে এইগুলি আমার এদিকে হইল না। একই স্থানে বারবার ডাকাতির ঘটনা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে এই এলাকাটিতে রেলপথ বাঁকানো ও দীর্ঘদিনের পুরনো হওয়ায় ট্রেন 16 কিলোমিটার গতিতে চলাচল করে। এতে যে কেউ ট্রেন থেকে উঠতে ও নামতে পারেন। সেই সুযোগটি নিয়েই হচ্ছে ডাকাতির মতো ঘটনা। লাইনটা পুরাটাই বাঁকানো একটা কার্ভ আছে। সমগঞ্জ প্রবেশ করবেন তার পূর্ব মুহূর্তে ওইখানেও 2টা ব্রিজ আছে। এখানে ইঞ্জিনিয়ারিং রেস্ট্রিকশনটা মূলত দেওয়া আছে এবং এই সুযোগটাই চুর ছিনতাই রাহাজানি যারা করছে তারা এই সুযোগটা নিচ্ছে। রেলওয়ে ও জেলা পুলিশ বলছে ট্রেনে ডাকাতি ছিনতাই নির্মূলে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। পুলিশি টহল, জেলা পুলিশি টহল জোরদার করা উচিত। অন্য অন্য সংস্থা যারা আছে তাদের টহল ব্যবস্থা জোরদার করা উচিত। নিকটবর্তী সকল এলাকায় আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি। ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত একটি মামলা হয়েছে, গ্রেফতার করা হয়েছে 2 জনকে। উবাইদুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।
সুনামগঞ্জ শহরে দুটি সিএনজি রিফুয়েলিং স্টেশনের একটি 1.5 মাস ধরে বন্ধ। চালু স্টেশন থেকে জ্বালানি সংগ্রহ করতে অপেক্ষা করতে হচ্ছে 7 ঘন্টা পর্যন্ত। এতে বিপাকে পড়েছেন চালকরা। পরিবহন সংকটে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরাও। দ্রুত গ্যাস সরবরাহ বাড়ানোর আশ্বাস সংশ্লিষ্টদের। হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও এবাদুল হক রুজালের ছবি নিয়ে রিপোর্ট। জ্বালানি গ্যাসের জন্য পাম্পের সামনে সিএনজি চালিত পরিবহনের ভিড়। লাইন লম্বা হয়ে পার্শ্ববর্তী সড়কের একাংশ দখল করেছে। সুনামগঞ্জ জেলায় মোট 3টি সিএনজি রিফুয়েলিং অ্যান্ড কনভার্সন স্টেশন রয়েছে, যার মধ্যে 2টি জেলা শহরের মধ্যে এবং অপরটি ছাতক উপজেলায়। গত 1.5 মাস ধরে বন্ধ সিনথিয়া সিএনজি রিফুয়েলিং অ্যান্ড কনভার্সন স্টেশন। এ কারণে চাপ পড়েছে অপর পাম্প বলাকা সিএনজি রিফুয়েলিং অ্যান্ড কনভার্সন স্টেশনের ওপর। পরিবহন চালকরা জানান, চাহিদা বেশি থাকায় পর্যাপ্ত গ্যাস সরবরাহ করতে পারছে না পাম্পটি। এজন্য জ্বালানি সংগ্রহ করতে অপেক্ষা করতে হচ্ছে 7 ঘন্টা পর্যন্ত। এতে বেড়েছে ভোগান্তি। পাম্প একটা বন্ধ হয়ে গেছে, তারপরে আপনারা এই পাম্পে গ্যাস প্রেসার পাওয়া যায় না। রাতে 3টার সময় তো আইলে পরে 4 ঘন্টা 5 ঘন্টা বইয়া গ্যাস লইতে হয়। ভাড়া গাড়ি চালাই আমরা হুঁশে না, 500 টাকা রুজ দিয়া ওরে ইনকাম নিতে পারি না, খাওয়া দাওয়া সব বন্ধ। বন্ধ পাম্প কর্তৃপক্ষ জানায়, বিল বকেয়া থাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে দায়িত্বে থাকা কোম্পানি। তবে নিয়মিত কিস্তিতে বকেয়া পরিশোধের উদ্যোগের কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। ভবিষ্যতে তার কোনো বকেয়ার না জমে এবং না পড়ে, এটা আমার নির্দেশনা আছে এবং আমরা আশা করি চালু হওয়ার পরেই রানিং মিলের পাশাপাশি আমরা বকেয়াটা পরিশোধ করতে পারবো। এদিকে গ্যাস সরবরাহ আরও বাড়ানোর জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে বলাকা সিএনজি রিফুয়েলিং অ্যান্ড কনভার্সন স্টেশন কর্তৃপক্ষ। আর চলমান সংকট শিগগিরই নিরসনের আশ্বাস স্থানীয় প্রশাসনের। আমরা সরকারের কাছে জোর আবেদন আমাদের এটাই যে যদি এখন আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের লোডটা বৃদ্ধি করে দেওয়া হয়, বিশেষ করে লোডটা বৃদ্ধি করে দেওয়া হলে সুনামগঞ্জে কোনো সমস্যা থাকবে না। ফ্লো যাতে একটু বাড়ানো যেতে পারে সেই বিষয়টা আমরা চেষ্টা করছি এবং সেই পাম্প কর্তৃপক্ষ এটা আবেদন করেছে। পরিবহন মালিক সমিতির তথ্য মতে সুনামগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা, মাইক্রোবাস, লেগুনা ও মিনিবাসের সংখ্যা 10,000-এর বেশি। সময় সংবাদ, সুনামগঞ্জ। বিভাগীয় সময় আরও থাকছে মেঘলা আকাশ আর গুড়ি গুড়ি বৃষ্টি। হাওরে মাছ ধরায় মেতেছেন জেলেরা। বজ্রপাতে সুনামগঞ্জ, সিলেটে 4 জনের প্রাণহানি। প্রায় 2.5 কোটি টাকার সেতু এখন গলার কাটা। 9 বছরেই অকার্যকর হয়ে পড়েছে ধনাইখালী নদীর ওপর নির্মিত নেত্রকোনা সদর ও বারহাট্টা উপজেলার সংযোগ সেতুটি। অপরিকল্পিতভাবে নিচু করে নির্মাণে নৌকার ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেতুর পিলার। ইটের প্রাচীর দিয়ে সেতুটিতে নিষিদ্ধ করা হয়েছে যান চলাচল। আলপনা বেগমের তথ্য ও আবু সুফিয়ানের তোলা ছবিতে রিপোর্ট। নেত্রকোনা 2 সংসদীয় আসনের 2 উপজেলা সদর ও বারহাট্টা, এই 2টি উপজেলাকে সংযুক্ত করার জন্য এবং সহজে কম সময়ে 2 উপজেলা ছাড়াও মোহনগঞ্জে যাতায়াতের মাধ্যম হিসেবে খরস্রোতা ধনাইখালী নদীতে নির্মিত হয় সেতুটি। 2011 সালে NTTMAR নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করলেও নির্ধারিত সময় পেরিয়ে 2014 সালে শেষ করে প্রকল্প। এরপর যানবাহন চলাচল শুরু হলেও 2023 সালের জুলাই মাসে বালুবাহী ভলগেটের ধাক্কায় সেতুটির 4টি পিলার সহ গার্ডার ক্ষতিগ্রস্ত হয়। এরপর LGD সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ভারী যান চলাচল বন্ধ করে সেতুর কয়েকটি জায়গায় ইটের গাঁথনি দিয়ে প্রাচীর দেয়। তবে সিএনজি সহ ইজি বাইক, মোটরসাইকেল, অটোরিকশা ও রিকশা চলাচল করছে। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে সেতুটি উচ্চতা কম দিয়ে নির্মাণ করা হয়েছে। 3 ফুট উঁচু হইলে এই ব্রিজ মোটামুটি ভাবে এই নৌকা যাতায়াত চলাচল চলবে। দেওয়াল দেওয়ার পরে মানে বিকল্প কোনো রাস্তা নাই যে মানুষ চলাচল করবো, যে কারণে মানুষ জীবনের ঝুঁকি নিয়েই সেতু পার হইতেছে। তো আমরা চাই যেন প্রশাসনিকভাবে এই কাজটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। এদিকে তৎকালীন এমপি মন্ত্রীর যোগ সাজসে ক্ষমতার দাপট দেখিয়ে LGDর কর্মকর্তা কর্মচারীদের হুমকি ধামকি ও লাঞ্ছিত করে সেতুটি নির্মাণ করা হয়েছে জানালেন নির্বাহী প্রকৌশলী। স্থায়িত্ব পর্যালোচনা করে সেতুটি নতুন করে করার প্রস্তাব পাঠানোর আশ্বাস তার। এর জন্য দায়ী কিন্তু সম্পূর্ণ আপনার যে সাবেক এমপি এবং তার লোকজন। স্টাফদের অনেক হুমকি ধামকি দিয়েছে, কি ধরনের আমরা বিজনেস করবো, উইথটা আমরা কত করবো, সেটা স্ট্র্যাটেজি পরে আমাদের এস্টিমেটটা আসবে, ডিজাইন সাপেক্ষে এস্টিমেটটা নির্ধারণ করা যাবে। শাহতা গোপালপুর গ্রামের মাঝখান দিয়ে বয়ে যাওয়া ধনাইখালী নদীর ওপর নির্মিত 90 মিটার দৈর্ঘ্য ও 7.3 মিটার প্রস্থের সেতুটির নির্মাণে ব্যয় হয় 2 কোটি 39 লাখ টাকা।
সময় সংবাদ, নেত্রকোনা। বজ্রপাতে সুনামগঞ্জ ও সিলেটে 4 জনের মৃত্যু হয়েছে। সকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পশ্চিম পলিরচর গ্রামের 2 জেলে জালাল মিয়া ও জসিমউদ্দিন দেখার হাওরে মাছ ধরতে যায়। এ সময় তাদের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এদিকে গতরাতে জামালগঞ্জ উপজেলার কালাগুজা গ্রামের হাওরে মাছ ধরতে যান স্থানীয় শরীফ মিয়া নামে এক জেলে। এ সময় বজ্রপাত হলে তার মৃত্যু হয়। এছাড়া সিলেটে কোম্পানিগঞ্জেও বজ্রপাতে 1 জন মারা গেছেন। এবার জেনে নেব সিলেট ও ময়মনসিংহ বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। গোপন সংবাদের ভিত্তিতে 23 সেপ্টেম্বর সিলেট তামাবিল মহাসড়কের সুরমা বাইপাস এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় একটি পণ্যবোঝাই ট্রাক থামানো হলে পালিয়ে যায় চালক ও তার সহযোগী। পরে ট্রাকটি তল্লাশি করলে উদ্ধার হয় চিনির বস্তা। জব্দ করা চিনির বাজার মূল্য প্রায় 50 লাখ টাকা। 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিলেট নগরীর বান্দরবাজারে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক এটিএম তুরাব। এই ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ 18 জনের নামে 2টি মামলা করেন নিহতের ভাই। মামলায় আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে 26 সেপ্টেম্বর নগরীতে মানববন্ধন করে স্থানীয় গণমাধ্যম কর্মীরা। জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন সাংবাদিক নেতারা। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। 16 মাসেও চালু হয়নি সিলেট জেলা হাসপাতাল। হস্তান্তর নিয়ে স্বাস্থ্য ও গণপূর্ত বিভাগের পাল্টাপাল্টি অভিযোগ। কার্যক্রম শুরু হলে চাপ কমবে ওসমানী মেডিকেলের ওপর। চা মৌসুমের শুরুতে খরা, পরে অতিবৃষ্টি। মৌলভীবাজারের বাগানগুলোতে আগের বছরের তুলনায় 51 লাখ কেজি কম উৎপাদন। মান নষ্ট হওয়ায় নিলামে প্রত্যাশিত দাম না পেয়ে হতাশ মালিকরা। এবং ময়মনসিংহ জারিয়া রুটে লোকাল ট্রেনে ডাকাতি ছিনতাই আতঙ্ক। ধীরগতির কারণেই বেড়েছে অপরাধের সুযোগ। আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেয়ার তাগিদ যাত্রীদের। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো বরিশাল বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গেই থাকুন সময়ের।